হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজ ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালের ভূগোলের একটা পেজ, স্কুলটা 5 নম্বরে রয়েছে। পেজ নাম্বার হচ্ছে 296। এটা হচ্ছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সঠিকভাবে দেখো, কাজে লাগবে আশা রাখছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর গভীরতম সোনার প্রাণীটির নাম হচ্ছে রবিনসন দ্বীপ। দ্বিতীয়ত, সীমা স্তরটি গঠিত হয় ব্যাসল্ট শিলার দ্বারা। 3 নম্বর, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বা পৃথিবীর বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্পটি লিখেছে জুল ভার্ন। আচ্ছা, পরের প্রশ্ন 4 নম্বর, ক্রোকেসীমা হচ্ছে গুরুমণ্ডল, বই গুরুমণ্ডলের একদম ক্রোকেসীমা। 5 নম্বর, শিয়াল ও সীমাস্তরের মাঝে রয়েছে কোনটার রেখা। 6 নম্বর হচ্ছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপর অংশের বিশেষ স্তরটির নাম হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। 2 বাংলাদেশের উচ্চতম শৃঙ্গটির নাম হচ্ছে কেওক্রাডং। 2 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার একটি প্রধান শহর হচ্ছে কলম্বো। সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে, তাই এটা ফলস, ভুল। 2টা কি, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, নেপাল নয় ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, এই জন্য অশুদ্ধ হয়েছে। 3 নম্বর হচ্ছে ভারতীয় উপমহাদেশ কাকে বলে। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? প্রথমত আমরা জানি কি না, ভারত অসংখ্য প্রতিবেশী দেশের ঠিক মধ্যস্থলে অবস্থান করেছে। তাছাড়া কি হচ্ছে, ভারতের ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, জলবায়ু যে বৈচিত্র্য, তা একটা মহাদেশের মধ্যে যা যা রয়েছে সব কিছুই ভারতবর্ষে রয়েছে। তাই সার্বিক দিক দিয়ে বিবেচনা করে বলা হয় ভারতকে উপমহাদেশ। 2, প্রতিবেশী দেশগুলি কোনটি ভারতের কোন দিকে রয়েছে? প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রথমত হচ্ছে উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান। উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। ব্যাস। পরের প্রশ্ন 4 থেকে, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার? সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা হয়: সক্রিয়, সুপ্ত, মৃত। প্রত্যেক প্রকার সংজ্ঞা: সক্রিয় আগ্নেয়গিরি যেসব আগ্নেয়গিরি থেকে উৎপত্তির সময় থেকে এখনও অনুৎপাত হয়ে জড়িত তাকে সক্রিয় বলা হয়। সুপ্ত যেসব আগ্নেয়গিরি উৎপত্তির সময় অনুৎপাত হয়েছিল, বর্তমান অনুৎপাত হয়নি কিন্তু অনুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সুপ্ত। আর মৃত কি না, যেসব আগ্নেয়গিরি সৃষ্টির সময় অনুৎপাত হয়েছিল, বর্তমান হয়নি, ভবিষ্যতে অনুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে ইটালি ভিসুভিয়াস, ইটালির স্ট্রমলি। সুপ্ত হচ্ছে জাপানের ফুজিয়ামা এবং মৃত হচ্ছে মায়ানমারের পোপো। যে মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এই পরিস্থিতিতে তুমি কী করবে? এই পরিস্থিতিতে আমি দেখবো, আমি যদি বাড়িতে থাকি তাহলে বাড়ি থেকে দ্রুত বেরোবো, নাহলে স্কুলে থাকলে স্কুল থেকে দ্রুত বেরিয়ে খোলা জায়গায় যাবো। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়ার সম্ভব না হয় তাহলে বাড়ির মধ্যে দ্রুত টেবিলের নিচে বা আসবাবের নিচে অবস্থান করবো। 3 নম্বর হচ্ছে ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল, বারান্দা বা সিঁড়িকে এড়িয়ে চলবো। 4 নম্বর হচ্ছে বাড়ি থেকে বেরোয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র যদি নেওয়া যায় তবে খুব সুবিধা হবে। সিসমোগ্রাফি: ভূমিকম্পের উৎস, তীব্রতা, তরঙ্গের গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্রটি আবিষ্কৃত হয়েছে তাকে সিসমোগ্রাফ। এর ভিতটা মাটির নিচে অনেক গভীর পর্যন্ত পাতা থাকে। সিসমোগ্রাফ যন্ত্রে বেলনে লাগানো কাগজের উপর ভূমিকম্পের সময় দাগ দেখা যায়, তাকে সিসমোগ্রাম বলা হয়। আচ্ছা, এদিকে রয়েছে রিক্টার স্কেল কি না, সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী স্কেলকে বলে রিক্টার স্কেল বলা হয়। রিক্টার স্কেল হচ্ছে সংখ্যা বর্গমান স্কেল, 0 থেকে 10 পর্যন্ত দাগ থাকে। ভূমিকম্পের মাত্রা 1 মিনিট বাড়লে তীব্রতা 10 গুণ বেড়ে যায়। যাই হোক, প্রশ্নগুলো করে দিলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বড় প্রশ্নগুলো পরে দিয়ে আমি বলে দেবো তোমাদের সামনে।